আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ অগাস্ট 2025। আমি বাংলাদেশ সম্পর্কে কিছু ভিডিও তৈরি করেছিলাম, কনস্টিটিউশন সম্পর্কে, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর বক্তান মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির যে একটা স্যাম্পল, তা আপনাদেরকে বলবো। তার আগে আমি আমার পুরাতন 7টা ভিডিও, যা আমি মনে করি বাংলাদেশের জনগণ শোনার দরকার, জানার দরকার, এবং বাংলাদেশের বর্তমান যে ফ্যাসিজমের যে একটা ক্রাইসিস চলতেছে, সেখান থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায়, সেই জন্যই আমি এই ভিডিওগুলি তৈরি করেছিলাম। তাই আপনাদেরকে আমি ভিডিওগুলি ইউটিউবে কিভাবে দেখতে হবে তার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো একটা ভিডিও, যদিও সিরিয়ালে আসেনি। আপনারা ভিডিওর টাইটেলগুলো দেখবেন এবং সেইভাবে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা ভিডিওগুলি ইউটিউবে ক্লিক করে আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন। এ হলো একটা ভিডিও। দ্বিতীয় ভিডিও হলো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন হয়তো, ভিডিও টাইটেল, যা আপনারা ইউটিউবে ক্লিক করলে দেখতে পাবেন। এভাবে 7টি ভিডিও বাংলাদেশের জনগণকে কিভাবে ফ্যাসিজম থেকে উদ্ধার করে একটা সিভিলাইজ সোসাইটিতে পরিণত করা যায় এবং চাঁদাবাজি, দুর্নীতি কিভাবে মুক্ত করা যায়, আমার এই ভিডিও আপনাদেরকে বাংলাদেশের সংবিধান তৈরি করে বাংলার মানুষকে সুসভ্য একটা জাতিতে পরিণত করতে পারবেন, এই আশা আমি করেছিলাম। আশা করি আপনারা আমার ভিডিও শুনবেন। আমি প্রায় 1 বছর আগে এই ভিডিওগুলি আপনাদের জন্য করেছিলাম। আপনারা আমার ভিডিও টাইটেল অলরেডি হয়তো জেনে গেছেন, এটা ক্লিক করলেই আপনারা জানতে পারবেন। এভাবে 7টা ভিডিও আছে। তাই শুরু করা যাক। আমার পরবর্তীতে আমি কি বলতে চাচ্ছি বাংলাদেশের রক্তের মূল্য নাই, বাংলাদেশিদের কোনো রক্তের মূল্য নাই, সেটাই আমি বুঝতে পারতেছি। তারা রক্ত দিয়েছে, কিন্তু যে বিপ্লব তারা করলো, সেই বিপ্লবকে তারা ধরে রাখতে পারতেছে না এবং সেইভাবে তারা কাজও করতেছে না। জনগণ দুর্নীতিতে যখন নিমজ্জিত হয়, তখন এই অবস্থা সৃষ্টি হয়। আচ্ছা, যাই হোক, ডক্টর ইউনূস সম্পর্কে আমি আগেই সন্দেহ পোষণ করেছিলাম।
সুদ গ্রহণকারী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা শামিল বলে গণ্য হয়। ওনাকে বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান কাবলিওয়ালা খেতাব দিয়েছিলেন। যার মনে আল্লাহর ভয় নাই, তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না। ডক্টর ইউনূস তাই প্রমাণ করতে যাইতেছেন। আমি তার কিছু ভবিষ্যৎবাণী এই 7টা ভিডিওর মধ্যে আগেই দিয়েছিলাম। ডক্টর ইউনূস বাংলাদেশের একজন কুলঙ্গার হিসাবে বিবেচিত হবে। সেনাপ্রধান জেনে শুনে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপির নেতা তারেক জিয়ার নিকট অর্পণ করতে চলতেছে। তারেক জিয়ার মা ছিল ফ্যাসিস্ট। হাসিনা তার কয়েকগুণ শক্তি নিয়ে হাজির হয়। চাঁদাবাজি দেশের সমস্ত অপকর্মের মূল। বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাদের মতো আব্বা বাহিনী তৈরি করবে, যারা জনগণের উপর লাঠি চালাইবে। বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ড এক ব্যক্তির নিকট থাকবে। জনগণ দুর্নীতিকে স্বাভাবিক বলে মনে করবে। নৈতিক চরিত্রে আরও অবনতি হবে। সৎভাবে দেশে থাকাটা কষ্টসাধ্য হবে। জনগণের এর থেকে বেঁচে থাকার জন্য আমি 7টা ভিডিওতে তা বর্ণনা করেছিলাম, অথচ বাংলার জনগণ তার মূল্যায়ন করল না। আমি আশা করেছিলাম একাডেমিক লেভেলে আমার ভিডিওগুলি পর্যালোচনা করা হবে। ডক্টর ইউনূস তা যেন হতে দিচ্ছে না। ডক্টর ইউনূস তারেক জিয়ার উপর ক্ষমতা দিয়ে সরে দাঁড়াতে চান সংস্কার ছাড়া। বাংলার মানুষ জানে বর্তমান সংবিধান হাসিনা খালেদাকে ফ্যাসিস্ট হিসাবে দেশ শাসনের সমস্ত দুয়ার খুলে দেয়। তারেক জিয়া তাই বর্তমান সংবিধান বহাল রাখার পক্ষে। জনগণের উচিত এই অবস্থা যেন পতিত না হয়, তাদের আবার রাস্তায় নেমে আসা দরকার। তাদের দাবি তোলা দরকার, সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হইতে দেবে না। আমি আগে ভিডিওতে প্রেসিডেন্টের ক্ষমতা সম্পর্কে বলেছিলাম, উনি হবে দেশের গার্ডিয়ান। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কাজ এক হতে পারে না। প্রেসিডেন্ট এবং উচ্চকক্ষ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না, অতীতেও না। এতে দেশ মুক্ত চিন্তা বিকাশ ঘটবে। আগে হাসিনা এবং খালেদা যা বলতো তাই ছিল ঠিক, মুক্ত চিন্তার চর্চা ছিল না। মন্ত্রীরা তাদের দিকে অপেক্ষা করত তারা কি বলবে। তার থেকে আমি জনগণকে বের করে আনার চেষ্টা করেছিলাম, অথচ জনগণ তো তার কোনো মূল্যায়ন করল না। জনগণের উচিত আমার ভিডিওগুলি শোনা এবং অন্যের সাথে শেয়ার করা, আলাপ করা, আমার প্রস্তাবগুলি চিন্তাভাবনা করা। এগুলি জনগণের উপকার করবে আশা রাখি। দেশ ফ্যাসিস্টের জন্ম দিবে না, তাহলে জনগণের উচিত আমার ভিডিওগুলি একটি বই আকারে তৈরি করে ডক্টর ইউনূস এবং প্রফেসর আলী রিয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলা, বাংলার রাজনৈতিক নেতারা কি বলল তার মূল্যায়ন আমরা করছি না। এই বইয়ের প্রস্তাবই চূড়ান্ত এবং বাংলাদেশের সংবিধান এই বইকে ঘিরে হতে হবে। আবার বলছি, ডক্টর ইউনূস দেশের জন্য এক লজ্জাকর। আমার প্রস্তাব, দেশে প্রথম নির্বাচন হবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের। একই দিনে উচ্চকক্ষের নির্বাচন হবে এবং নিম্নকক্ষের নির্বাচন এই প্রেসিডেন্ট এবং উচ্চকক্ষের এরাই ব্যবস্থা করবেন। উচ্চকক্ষের সদস্যরা মন্ত্রীদেরকে ডেকে এনে জিজ্ঞাসা
ক্ষমতা থাকবে এবং তাদের মন্ত্রীদের কর্মকাণ্ড ইনভেস্টিগেশন করার ক্ষমতা থাকবে এদের হাতে। প্রেসিডেন্ট থাকবেন এগুলির নেতৃত্বে এবং উচ্চকক্ষের সদস্যরা প্রেসিডেন্টকে মন্ত্রীদের কর্মকাণ্ডকে ইনভেস্টিগেশন করার সুপারিশ করবেন। আশা করি এতে দেশে দুর্নীতি হবে না। আবার খেয়াল রাখতে হবে যেন এরা ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রাইম মিনিস্টারকে এবং মন্ত্রীদেরকে হয়রানি না করে। ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি মন্ত্রীরা মনে করে যে বিনা কারণে তাদেরকে ইনভেস্টিগেশন করা হয়েছে, তখন তারা বিচারপতির নিকট যাবেন এবং প্রধান বিচারপতি অন্য 9 জন বিচারপতি নিয়ে তাদের কথা শুনবেন এবং পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ইনভেস্টিগেশন যাতে না করে সেভাবে তাদেরকে উচ্চকক্ষকে একটা নির্দেশ দিবেন। কোনোভাবেই কেউ যাতে ক্ষমতা অপব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। নিম্নকক্ষ হবে 456 আসনের নিম্নকক্ষ থাকবে। প্রতি জেলা থেকে একজন করে উচ্চকক্ষ সদস্য নির্বাচিত হবেন। দেশের 64টি জেলা, উচ্চকক্ষের সদস্য 64 জন এবং প্রেসিডেন্ট যেমন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন, তেমনি উচ্চকক্ষের সদস্যরা সরাসরি নির্দিষ্ট জেলার জনগণ দ্বারা নির্বাচিত হবেন। নিম্নকক্ষে 456 আসন থাকবে, তার 300 আসন হবে পপুলার ভোটে আগেকার মতো এবং 150 আসন থাকবে, তার মধ্যে 50টি হবে পুরুষের জন্য, 50টি হবে নারীদের জন্য আর 50টি হবে ধর্মীয় ভিত্তিতে। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও যাতে অনুভব করতে পারে এরাও এই দেশের সন্তান, তার ব্যবস্থা করা দরকার। আর 6টি আসন থাকবে প্রাইম মিনিস্টার, আচ্ছা সেটা আমি পরে বলতেছি। 6টি সংসদ এলাকা নিয়ে একটি মহিলা এবং একটি পুরুষ এলাকা গঠিত করা হবে। যতই বলুক ফখরুল, আব্বাস, খসরুরা, যতই তারা ট্রিং করুক না কেন, একদিন দেখবে তাদের নাতিরা পুরুষ পরিচয়ে সংসদে কথা বলার কেউ নাই। নারীর ক্ষমতায়ন বলে কথা, নারীর ক্ষমতা এগোচ্ছে। সুতরাং আমাদের পুরুষদেরকেও যাতে সংসদে প্রতিনিধিত্ব করা যায় সে ব্যবস্থা করতে হবে। সুতরাং নারীর ক্ষমতা যেভাবে এগোচ্ছে তা অস্বীকার আমরা করতে চাচ্ছি না। তাই পুরুষ প্রতিনিধিদের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 50 আসন হবে ধর্মভিত্তিতে। দেশে যদি 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয় তবে 5টি আসন তারা পাবে। 6টি আসন নিয়ে তাদের একটি নির্বাচন এলাকা গঠিত হবে। প্রত্যেকটা পার্টি তাদের এই সংখ্যালঘুদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর 7.5টা আসন বর্তমান সংসদ এলাকা নিয়ে নির্বাচিত হবে একটি মুসলিম মনোনীত প্রার্থীরা। আবার বলছি,
7.5টি বর্তমান সংসদ এলাকা নিয়ে মুসলিম সংসদ এলাকা গঠিত হবে। 5 বছরের জন্য টেকসই সংসদ চাই, ঝুলন্ত সংসদ চাই না। নির্বাচিত সংসদ পার্টি চেঞ্জ করতে পারবে না। নির্বাচিত সংসদ সদস্যরা কোনো পার্টি চেঞ্জ করতে পারবে না। সংসদে 2টি জোট থাকবে, প্রত্যেক পার্টিকে এই 2টির একটা যোগ দিতে হবে, যা 5 বছরের জন্য টেকসই হতে হবে। পার্টির নেতা এবং কর্মীরা প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা, উপনেতা, ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন। এটা একটু খুলে বলি। প্রত্যেক পার্টি, বর্তমানে যেমন বিএনপির কথাই বলি, বিএনপি দলীয় কর্মী এবং নেতারা পুরা দেশব্যাপী ভোট হবে, প্রাইমারি ইলেকশন যেটা বলা হয়। সেখানে তাদের পরবর্তীতে কে প্রাইম মিনিস্টার হবে তা তারা ভোট দিয়ে নির্বাচন করবেন। তেমনি ডেপুটি প্রাইম মিনিস্টার, তেমনি স্পিকার। এবং যেমন বর্তমানে এনসিপির কথা বলি, তারাও করবে। তারা কে তাদের প্রাইম মিনিস্টার হবে, কে উপপ্রধানমন্ত্রী হবে, কে স্পিকার হবে, আর যেই জোট সংখ্যা গরিষ্ঠ হবে তাদেরই প্রাইম মিনিস্টার হবে। যার যে জোট সংখ্যা গরিষ্ঠ পাবে না তাদের মধ্যে কে বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার হবে তা তারা নিয়োগ করবেন। এবং যে জোটের মধ্যে যে পার্টির বেশি সদস্য থাকবে তারাই এই সুযোগটা পাবে। তাদের থেকেই সংসদ বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং ডেপুটি স্পিকার হবেন। কি আমার এই 6টি আসন এরা সংসদ নির্বাচনে যোগ দেওয়ার দরকার নেই, এরা অটোমেটিকলি সংসদ সদস্য নির্বাচিত হবেন। কি আমার কথাগুলো কি আপনাদের চমৎকার বলে মনে হচ্ছে না? দেশের সমস্যা সমাধানের পথকে খুলে দেবে বলে মনে হচ্ছে না? আশা করি আপনারা বুঝলে সেটা বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করুন। আমি মনে করি বর্তমানে যে চরমনার পীর, মুফতি করিম, জামাতের আমির, এনসিপি পার্টি এবং অন্যান্য যারা সংস্কার চায় তাদের বৈঠক হওয়া উচিত একসাথে। তারা আমার বইকে একটা ড্রাফট তৈরি করে ডক্টর ইউনূসকে দেওয়া এবং ডক্টর ইউনূস যেন প্রফেসর আলী রিয়াজকে এইরূপ সংবিধান তৈরি করে তার নির্দেশ দেওয়ার। যদি ডক্টর ইউনূস সংস্কার না করে মানুষ রাস্তায় নামুন, বর্তমান সংবিধান ফ্যাসিস্টদের উত্থানের জন্য সংবিধান তৈরি করা হয়েছে। হাসিনা, খালেদা মিলিত হয়ে এই সংবিধান তৈরি করে দেশে ফ্যাসিজম ব্যবস্থা তৈরি করে। আশা করি জনগণ রাস্তায় নামবেন। আমার কথাগুলো ভালো লাগলে তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমি আপনাদের মঙ্গলের জন্য এই ভিডিওগুলো করেছি। খুব দুঃখের ব্যাপার, খুব হাস্যকর লাগে, নাহি দেশের প্রধানমন্ত্রী হতে চায়। দেশ চালানো তো ছেলে খেলা নয়। সে দেশের আগের মতো রাজনৈতিক কর্মকাণ্ড করছে।
এর কোনো লাভ হবে না। আগেকার পার্টিগুলো যেভাবে করতেছে, সে নতুন দল করে এভাবে এদের সাথে কুলাইতে পারবে না। এরা একদিন হারিয়ে যাবে অথবা এরা জেলে পচবে। বিএনপির তারেক জিয়ার উপস্থিতিতে এরা হারিয়ে যাবে। এরা অনুভব করছে না প্রাক্তন মেয়র সাদিক হোসেন খোকার ছেলে কি করছে। হারাম করে ছেলে হারাম খেয়ে বড় হয়েছে, হারাম রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে। একদিন এক লোক বলল, কি খোকা কি হয়ে গেল? অবৈধভাবে ঢাকা সিটির মেয়র পদ দখল করতে চায়। এটা তারেক জিয়ার নির্দেশই হয়েছে। বিএনপি বলে খোকার ছেলের কর্মকাণ্ডের দায়িত্বে তারা কেউ নেবে না। খোকার ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার করছে না কেন? করবে না। আমি একটা উদাহরণ দিয়ে বিএনপির নেতার চরিত্র সম্পর্কে বললাম। এই খোকার ছেলে হলো বিএনপির একটা নেতাদের একটা স্যাম্পল। খোকার ছেলে আসিফ মাহমুদের পিছনে যে উপদেষ্টা নোংরা খেলা শুরু করে যখন আসিফ মাহমুদ খোকার ছেলেকে মেয়র হিসাবে নিযুক্ত না করে। বিএনপি দেশে গেলে কি হবে তাই এখন থেকে অনুভব করা যায়। জনগণের উচিত আমার ভিডিওগুলি শোনা এবং অন্যকে শুনতে উৎসাহিত করা। তারেক জিয়া হবে দেশের প্রাইম মিনিস্টার। সে একজন খুনি। হাসিনার জনসভায় তারেক জিয়া বোমা মারে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করে, অথচ ডক্টর ইউনূস লন্ডনে তারেক জিয়ার সহিত মিটিং করে তাকে দেশের প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ করে দিচ্ছে। আর বিচার ব্যবস্থাকে বুড়া আঙ্গুলি দেখিয়ে তারেক জিয়াকে নির্দোষ বলে খালাস করে দিচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক লজ্জাজনক অধ্যায়। এর পরিবর্তন হওয়ার দরকার। দেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন নয় এটাই তার উদাহরণ। বাঙালি জাতি এর জন্য লজ্জিত হওয়া উচিত। ডাক্তার ইউনূসের জন্য লজ্জিত হওয়া উচিত বাঙালি জাতি। ডক্টর ইউনূসের জন্য আমরা লজ্জিত। জনগণ আপনারা বুঝতে পারছেন না তারেক জিয়া আপনাদের জন্য মহা বিপদ হয়ে কী রূপে আবির্ভূত হবে। ডক্টর ইউনূসের মতো লোককে চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়াটা এয়ারপোর্টে যে প্রবাসীদের মাল খোয়া যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস দেশে কিভাবে চালাচ্ছেন। দুঃখজনক ব্যাপার, বোঝার চেষ্টা করুন। জেনারেল মঈন যে আগেকার তত্ত্বাবধায়ক সরকারের সেনাপ্রধান ছিলেন, তার কথা বলতেছি। এ ধরনের একটা লোক, তার আমলে তো এগুলি হয় নাই। এই যে আজকে যে এয়ারপোর্টে যেগুলো হচ্ছে তার আমলে এগুলো হয় নাই। তার মতো একটা লোককে প্রেসিডেন্ট নিয়োগ করা যাইতে পারে এবং এই ধরনের লোক দেশের জন্য হয়তো ভালো কিছু করবে। একজন সৎ সাহসী লোক বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, এটাই জনগণ আকাঙ্ক্ষা করা উচিত। সে খালেদা জিয়া দ্বারা সেনা নিযুক্ত হন এবং তার ভাই সংসদ নির্বাচনে অংশ নেয়। গত নির্বাচনে কিছু সমস্যাও আছে, যাই হোক। যা নাহিদকে বলছি, তার উচিত ছিল গদবাঁধা যে আগের মতো যে সব পার্টি কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল সেভাবে না করে অন্য দলের মতো রাজনৈতিক খেলা না খেলে রাজনৈতিক খেলাটা অন্যভাবে তার খেলা উচিত ছিল। আমি ডক্টর জারার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম এবং অন্যান্য নেতাদের সাথে, তারা উত্তর দেয়নি। নাহিদের উচিত ছিল চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার। যে চাঁদা চাইবে তাকে পুলিশকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। তার পার্টি কেউ চাঁদা চাইলে তাকে পুলিশকে ধরিয়ে দেওয়ার। কিন্তু সে এগুলি না করে সমাবেশ মিছিল এগুলি অন্য পার্টির মতো করল। সব পার্টি তাদের থেকে অনেক বেশি পয়সাওয়ালা। বিএনপির নেতারা অবৈধ
টাকার উপর বসে আছে। হারাম রক্ত এদের শরীরে প্রবাহিত। তার উচিত ছিল সমাবেশ না করে মিটিং করা এবং রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে ট্রেনিং দেওয়া। আমি এই কাগজগুলো যাতে কেউ পড়তে পারে সেটার ব্যবস্থা করব। ৬৮,০০০ গ্রামের জন্য তার উচিত ছিল ৬৮,০০০ কর্মী তৈরি করা। এরা গ্রামের মানুষকে ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এর বিরুদ্ধে মানুষকে শক্ত অবস্থান করার জন্য অনুপ্রাণিত করা দরকার ছিল এবং সেটাকে কাজে লাগিয়ে তার পার্টির সদস্য বৃদ্ধি করার দরকার ছিল। ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করার দরকার ছিল তাদের সাথে যোগ দিয়ে তারা যাতে চাঁদা না দেয় সেই ব্যবস্থা তারা করার দরকার ছিল, কিন্তু তারা করে নাই। তাদের কর্মীদেরকে ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে বলা দরকার ছিল যাতে তারা চাঁদা না দেয়, এবং চাঁদা চাইলে তাদেরকে সাহায্য করা হবে। সেইভাবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করলে জনগণের মধ্যে তাদের পপুলারিটিটা তাদের হয়তো বেড়ে যেত এবং একটা নতুন দল হিসাবে মানুষের মধ্যে তারা আশার আলো ছড়াইতে পারত। তারা তারপর গ্রামবাসীদেরকে তাদের দলে যোগ দেওয়া এবং কাউকে গ্রামের দলীয় নেতা হওয়ার নির্বাচন দাঁড়ানোর জন্য উৎসাহ করতে পারত। প্রথম তারা পার্টির সদস্য জোগাড় করে সেখান থেকে নির্বাচনের মাধ্যমে তারা কাউকে পার্টির নেতা তৈরি করত ওই গ্রামের, এবং তাকে আশ্বাস দেওয়া হইতো যে উনি পরবর্তী যে স্থানীয় নির্বাচন হবে তিনি পার্টির থেকে নমিনেশন পাবেন। কিন্তু তারা এগুলি করে নাই। তখন মানুষ অনুপ্রাণিত হইত এবং এই গ্রামের নেতা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তাকে অনুপ্রাণিত করা হইত। এইভাবে ইউনিয়নের একজন সদস্য ইউনিয়নের যে প্রধান নির্বাচন করতে পারতেন, উপজেলার কাউকে এভাবে প্রধান হিসাবে নির্বাচন করতে পারতেন। জনগণই তাদের নেতা নির্বাচন করত এবং যারা হারবে তাদেরকে আশ্বাস দেওয়া যে কাজ করুন, ভবিষ্যৎ আপনারাও নির্বাচিত হবেন, একসাথে সবাইকে কাজ করতে হবে। ঠিকভাবে একটা যে অনুপ্রেরণা যোগানোর দরকার ছিল, নাহিদরা সেভাবে চিন্তাভাবনাও করেনি এবং এরা একদিন এখন হারিয়ে যাওয়ার পথে। এরা এখন বলতে গেলে হারিয়ে যাবে, কিছুদিনের মধ্যে এরা হারিয়ে যাবে। তারেক যে এদেরকে হারিয়ে দেবে এবং অথবা জেলে ঢুকাবে। তো এনসিপির প্রধান এইভাবে প্রত্যেকটা জেলা পর্যায়ে, গ্রাম, ইউনিয়ন, জেলা পর্যায়ে তারা বিভাগীয় পর্যায়ে এরা করতে পারত। আমি বাংলাদেশের 6টি বিভাগকে 6টি রাজ্যে পরিণত করার প্রস্তাব দিয়েছিলাম আমার আগের ভিডিওতে। তো আপনারা হয়তো বুঝছেন আমি কি বলতে চাচ্ছি। এই যারা ভোটে এভাবে জিতত তাদেরকেই পার্টির থেকে চেয়ারম্যান ভোটে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এরাই পরবর্তী নির্বাচনে পার্টির নমিনেশন পাবে, এরকম একটা যদি এদেরকে আশ্বাস দেওয়া হইতো এরা কাজ করত এবং এদেরকে বলা হইতো যে আপনার এলাকার উন্নয়নে কাজ করা শুরু করুন। কিন্তু তারা করলো না। তাই এখন এই নাহিদ, মাহফুজ, আসিফরা, মাহমুদরা একদিন হারিয়ে যাবে। এটা হবে তাদের ভুলের জন্য মহাভুল। ডক্টর ইউনূসের মতো লোককে চিফ অ্যাডভাইজার নিযুক্ত
দেওয়া দেশে নিযুক্ত দেওয়া দেশের কোনো ছিল একটা মহাপুল। দেশে কোনো প্রকার সরকার আছে বলে মনে হচ্ছে না। নাহিদের দ্বিতীয় ভুল সনাতন পদ্ধতিতে পার্টি করা। তার উচিত ছিল ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করার, আর তার দলের স্টুডেন্ট লিডাররা প্রতিমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করার। দেশের প্রাক্তন কোনো সেনা অফিসার অথবা সচিব অথবা ইউনিভার্সিটি প্রফেসর এই ধরনের কারিজমেটিক কাউকে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য অনুপ্রাণিত করার তাদের দরকার ছিল। দলের কোনো লোক এক পদে 10 বছর বেশি থাকতে পারবে না। এই ছাত্র নেতারা তখন পুনঃমন্ত্রী হওয়ার সুযোগ পাইত। এখন তারেক জিয়া এদেরকে পলিটিক্স থেকে হারিয়ে দেবে। নাহিদ দেশের জনগণকে সেনা অফিসার, সচিব, প্রফেসর এদেরকে পার্টিতে যোগ দিয়ে পার্টির নেতা হয়ে দেশের মঙ্গলে কাজ করার জন্য আমন্ত্রণ করা দরকার ছিল। তার পরিবর্তে সে দলকে ছেলে খেলায় পরিণত করেছে। তার উচিত ছিল নেতা কর্মীদের সরাসরি ভোটে সংসদে মনোনয়ন দেওয়া। এতে জনগণ বুঝত যে এটা জনগণের দল। হাওয়া ভবন, ফিরোজার ভবনের সামনে ভিড় করার দরকার নেই। সংসদ নির্বাচন করার জন্য প্রার্থীরা নিজ সংসদ এলাকায় যাবেন এবং ওই এলাকার নেতা কর্মীরা সংসদ সদস্য মনোনয়ন দিবেন। তেমন ভোটের ব্যবস্থা করবেন যাতে এরা পরবর্তীতে প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, স্পিকার পদের জন্য লড়াই করতে পারে। এই জন্য উপযুক্ত লোকদেরকে অনুপ্রাণিত করার দরকার ছিল এসব পদে নির্বাচনে দাঁড়িয়ে এসব পদের জন্য লড়াই করার জন্য। আগে বলছি যে এই 6টি আসন কোনো আমি কথাগুলো আবার একটু বুঝিয়ে বলতেছি। প্রথমে তাদের এনসিপি দরকার ছিল গ্রাম পর্যায়ে গিয়ে গ্রামের যে সদস্য, পরবর্তী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে সদস্য হবেন, মেম্বার হবেন, তাদেরকে গ্রামের জনগণ, তাদের কর্মী এবং নেতার দ্বারা নির্বাচিত করা এবং তাকে আশ্বাস দেওয়া যে পরবর্তীতে যখন স্থানীয় নির্বাচন হবে তাকে পার্টির থেকে নমিনেশন দেওয়া হবে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তেমনি ইউনিয়ন পরিষদে তাদের কমিটি গঠন করা দরকার ছিল, যা হবে স্থানীয় তাদের নেতৃবৃন্দ এবং কর্মী, এবং এর মধ্যে তাদেরকে কর্মীও জোগাড় করা দরকার ছিল। তারপরে ইউনিয়ন পরিষদের যে সভাপতি হবেন ওনাকে চেয়ারম্যান পদে নমিনেশন দেওয়া হবে, এইভাবে আশ্বাস দেওয়া হইতে থাকে। তেমনি উপজেলা, জেলা, বিভাগ এবং এভাবে তারা কমিটি গঠন করলে জনগণ বুঝত এটা জনগণেরই দল, জনগণই সিদ্ধান্ত নেবে, সমস্ত কিছু ক্ষমতার মালিক হলো জনগণ এবং জনগণই ক্ষমতার উৎস। তখন বাংলার মানুষ অন্য একটা কিছু দেখতে পাইত যে হাসিনা, খালেদা, তারেক জিয়ার মতো এরকম ফ্যাসিস্ট না, যে ক্ষমতার জন্য হাওয়া ভবন, ফিরোজা ভবন এসব ভবনে যাওয়ার কোনো দরকার নাই।
আমি আবার বলতেছি, এভাবে যদি এনসিপি আগাইতো তাহলে জনগণ বুঝতো এটা জনগণের পার্টি। কিন্তু আজকে যতটুকু বোঝা যাচ্ছে এনসিপির কর্মীরা, এনসিপির নেতারা ছাত্র নেতারাও এত দুর্নীতিতে জড়িয়ে গেছে। তাদের পার্টির মধ্যে মনোযোগ দেওয়া, পার্টি কিভাবে করা, দেশের জনগণে কিভাবে সেবা করা, আমার মনে হয় তেমন কিছুই নাই। কারণ হলো তারা এমন একজন লোককে নিয়োগ দিছে চিফ অ্যাডভাইজার হিসাবে, ওনারও নাই জনগণের খেদমত করার, শোষণ কিভাবে করা যায় সেটাই সারা জীবন করছে। এবং সুতরাং এদের দ্বারা জনগণ কোনো উপকৃত হবে না। এখন যদি এর মধ্যে যদি বাংলাদেশের কোনো লোক, বাংলাদেশের জনগণ তারা যদি নিজস্ব একটা পার্টি তৈরি করে আওয়ামী লীগের যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা পূরণ করতে পারে এবং সেটাকে জনগণের পার্টি হিসাবে তারা জনগণের কাছে নিয়ে যেতে পারে, তখন জনগণও উপকৃত হবে, দেশ একটা সুসভ্য জাতি হিসাবে পরিণত হবে। সেই জনগণ তাদের নেতা নির্বাচন করবেন, কোনো একক ব্যক্তি নয়। আশা করি নাহিদরা বুঝতে পারবে আমি কি বলতে চাইতেছি। কারণ এই নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদরা একদিন হয়তো হারিয়ে যাবে। এটা হবে তাদের ভুলের জন্য। মহাভুল। ডক্টর ইউনূসের মতো লোককে চিফ অ্যাডভাইজার নিযুক্ত দেওয়া দেশের ছিল একটা মহাভুল। দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না, কারণ উনার দেশের প্রতি কোনো দরদ আছে বলেই তো মনে হয় না। আসছে উনার যে আইনের যে জটিলতা আছে সেটার থেকে মুক্তি পাওয়ার জন্যই উনি চিফ অ্যাডভাইজার হয়েছেন। নাহিদের দ্বিতীয় ভুল ছিল যে সনাতন পদ্ধতিতে পার্টি পরিচালনা করা, যেটা বর্তমান পার্টিদের সাথে সে কম্পিট করে কোনোদিন পারত না। তার ছিল ভিন্নভাবে আগানো, তারই পথ আমি তাকে দেখাইয়ে দিচ্ছি। আর আমার বইটা তারা ইচ্ছা করলে মানুষের কাছে বিক্রি করে তাদের যে ফান্ডের দরকার, ফান্ড তারা জোগাড় করতে পারে, আমি সেই অনুমতিও দিলাম। কিংবা কোনো লোক যদি যেমন কোনো একটা জেনারেল, কোনো একটা সচিব, এরা যদি একটা পার্টি তৈরি করে আমার পদ্ধতিতে তারা আগাইতে চায়, তাহলে তারা এই বইটা ছাপিয়ে মানুষের কাছে বিক্রি করে তারা কি করতে চায় সেটা মানুষকে বইটা তারা পাইলে তারা মানুষ একটা বুঝতে পারত। এবং আমি তাদেরকে যেই করবে, এটা আমার কোনো কপিরাইট নাই, আমি দিয়ে দিলাম। এখন ওনাদের যে করবে সে কোনো চিন্তাভাবনা করেই এই বইটা মানুষের কাছে বিক্রি করে পার্টির পরিচালনা করার জন্য যে ক্যাশের দরকার হতো, ক্ষুদ্রতম একটা ফান্ড তারা এর মাধ্যমে হয়তো পাইতে পারে। আচ্ছা, যাই হোক, তার উচিত ছিল ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করা, আর তার দলের স্টুডেন্ট লিডাররা প্রতিমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করা। দেশের প্রধান কোনো সেনা অফিসার অথবা সচিব অথবা ইউনিভার্সিটি প্রফেসর এদেরকে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য অনুপ্রাণিত করা। দলের কোনো লোক এক পদে 10 বছরের বেশি থাকতে পারবে না, এই নিয়ম যদি তারা করে দিতে পারত, তখন এই ছাত্র নেতারা তখন পূর্ণ মন্ত্রী হওয়ার সুযোগ পাইত। তখন তারেক জিয়ার এদেরকে পলিটিক্যাল থেকে কিন্তু তাদের এই ভুলের কারণে এবং
তাদেরকে আজ তারেক জিয়া পলিটিক্যাল মঞ্চ থেকে এদেরকে হারিয়ে দেবে, এদেরকে খুঁজে পাওয়া যাবে না। নাহিদের দরকার ছিল দেশের জনগণকে, সেনা অফিসারদেরকে, সচিবদেরকে, প্রফেসরদেরকে, এদেরকে, এই জনগণকে পার্টিতে যোগ দিয়ে পার্টি নেতা হয়ে দেশের মঙ্গলে কাজ করার জন্য আমন্ত্রণ করা দরকার ছিল তার পরিবর্তে সে তার দলের ছেলেদের খেলায় পরিণত করেছে। এটা মনে হয় যেন তার দল মনে হয় যেন একটা ছেলে খেলা। তার উচিত হবে নেতা এবং কর্মীদের সরাসরি ভোটে সংসদ সদস্য মনোনয়ন দেওয়া। এতে জনগণ বুঝবে এটা জনগণের দল। আবার বলতেছি, জনগণ যাতে বুঝে এটা জনগণের দল। হাওয়া ভবন, ফিরোজ ভবনের সামনে ভিড় করার দরকার নাই। সংসদ নির্বাচন করার জন্য প্রার্থীরা কর্মীদের তাদের ওই এলাকার নেতা এবং কর্মীদের কাছে যাবেন মনোনয়ন পাওয়ার জন্য, এবং সেখানে ওরাই তাদেরকে মনোনয়ন দিবেন। এই জন্য পার্টি ভোটের ব্যবস্থা করবেন এবং বাংলাদেশের তাদের সমস্ত নেতা কর্মীরা প্রাইম মিনিস্টার নিয়োগ দিবেন, ডেপুটি প্রাইম মিনিস্টার এবং স্পিকার পদে। সারা বাংলাদেশের এদের দলের কর্মীরা, নেতারা এই 3টা পদ নিয়োগ দিবেন এবং প্রত্যেকটা দল, আগে বলছিলাম এটা, অন্য দল, প্রত্যেকটা পার্টি এভাবে তাদের কে প্রাইম মিনিস্টার হবে, কে ডেপুটি প্রাইম মিনিস্টার হবে, কে স্পিকার হবে, সেটা নিয়োগ দিবে। তো দুই জোটের মধ্যে যে জোট বেশি সংখ্যা গনিষ্ঠতা লাভ করবে তারা প্রাইম মিনিস্টার হবে, উপপ্রধানমন্ত্রী হবে আর স্পিকার হবে। আর যে জোটের কম সংসদ সদস্য পাবে তারা সংসদ বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং ডেপুটি স্পিকার হবে। এই 6 জন সংসদ সদস্য নির্বাচিত হবে সংসদ সদস্য নির্বাচন করা ছাড়া। আমরা একটা কারিজমেটিক কিছু দেখাইতে হবে বিদেশ, ফরেন কান্ট্রিগুলোকে, যে একটা নতুন উদ্ভাবন আমরা করছি আমাদের রাষ্ট্র চালানোর জন্য। কিন্তু এই নাহিদদের কারণে এরা অল্প দিনে হারিয়ে যাবে। আবার বলতেছি, এগুলা বলার বারবার দরকার আছে, এখনো এদের সময় আছে। এদের উচিত স্লোগান দেওয়া, তারা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি সহ সমাজের সমস্ত অনাচার দূর করবেন। এর জন্য জনগণের সাহায্যের প্রয়োজন। জনগণ যেন তাদের সাথে এই ব্যাপারে যোগ দেয়। এনসিপি জনগণের দল, এভাবে তারা মানুষের কাছে এনসিপিকে উপস্থাপন করতে হবে। নারীদের উচিত হবে 450 সংসদ মনোনয়ন দেওয়া। এরা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজে এখন থেকে নেতৃত্ব দেবে। প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, স্পিকার মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করা।
এরা যেন কারিজমাটিক হয় তা অনেক বিবেচনা করতে হবে। আমি বলতেছি যে এমন একজন লোককে এইসব পদে দেওয়া উচিত যাদের কারিজমেটিক থাকবে, যাদেরকে মানুষ বিশ্বাস করবে এবং যারা রাষ্ট্র পরিচালনা করার মতো যাদের ক্ষমতা থাকবে, এমন লোকদেরকে। এবং এই স্পিকার, এই প্রাইম মিনিস্টার যিনি সংসদ নেতা হবেন, তারা আসল সংসদ নির্বাচন হওয়ার আগেই একটা মক সংসদ আসন মানে যে সমাবেশ সেটা তারা করবেন এবং অধিবেশন যে ডাকবেন, সংসদের অধিবেশন, স্পিকার একটা তাদের ট্রেনিং হয়ে যাবে এবং দেশের জনগণ তা দেখবে। যে এরা দেশ চালানোর জন্য কতটুকু সিনসারিটি দেখাচ্ছে এবং কতটুকু তারা উপযুক্ততা দেখাচ্ছে। আমার বলতেছি স্পিকার এখনই সংসদ পরিচালনা করবেন। এটা আসল সংসদ ভবনে নয়, কোনো একটা ভবনে এরা ভাড়া নিয়ে এই অধিবেশনগুলো করবেন। সে প্রাইম মিনিস্টার হবে সংসদ নেতা। এভাবে নাহিদদের রাজনৈতিক অঙ্গনে চমক দেখানোর দরকার ছিল, তা না করে গদবাঁধা নিয়মে রাজনীতি করতে গিয়ে এরা হারিয়ে যাবে, না হয় জেলে বসবে। অথচ আমি এদের কল্যাণ এবং জনগণের কল্যাণে 60টি ভিডিও তৈরি করেছিলাম। সুর করে বলতে পারে নাই, তাই তারা শুনে নাই। জনগণ আবার রাজপথে নামা উচিত। সংস্কার ছাড়া নির্বাচন হবে না। বিএনপি এবং ডক্টর ইউনূসকে তা পরিষ্কার করে বলা দরকার। প্রয়োজনে ডক্টর ইউনূস পদত্যাগ করুক। এই ধরনের লোক দ্বারা জনগণের কল্যাণ হবে না। হাসিনা ডক্টর ইউনূসকে যে মামলা জর্জরিত করেছিল, সেই মামলাগুলি তুলে নেওয়ার জন্য ডক্টর ইউনূস অ্যাডভাইজার নিযুক্ত হন। এটা আমি আগেও বলছি, আবার বলবো এবং বারবার এটা বলার দরকার আছে, কারণ দেশ এক বিশৃঙ্খল অবস্থার দিকে আগাচ্ছে। কারণ ডক্টর ইউনূস জনগণকে এক গভীর সমস্যায় ফেলে যাবেন। সমস্যা হলো বাংলাদেশের সৎ লোকের খুবই অভাব। আর যারা সৎ তারা ভীরু। না হয় দেশের সমস্যা কেবল তৈরি হচ্ছে, সমাধান হচ্ছে না কেন? আশা করি বাংলাদেশের জনগণ আমার কথা শুনবেন, বুঝবেন। যদি বুঝেন আমার ভিডিও দ্বারা ওনারা উপকৃত হবেন, তবে সেইভাবে কাজ করবেন। উনি তারেক যেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার কোনোদিন হইতে না পারে, দেশবাসীকে তার দিকে সজাগ থাকতে হবে। বিএনপির নেতাদের শরীরে দূষিত রক্ত প্রবাহিত হচ্ছে, এদের থেকে সাবধান। আমি কোনো দলের সমর্থক নই। অবশেষে আবার বলবো, বাংলাদেশের শিক্ষার মান উন্নত করার জন্য দলীয় কোনো রাজনীতির সাথে সংযুক্ত কোনো ছাত্র কর্মকাণ্ড যাতে বাংলাদেশে না হয়। কোনো রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না। বাংলাদেশের শিক্ষার মান উন্নত করতেই হবে এবং এইটার একটা বিরাট বাধা হলো ছাত্র রাজনীতি। ছাত্ররা ক্ষমতা পেয়ে চাঁদাবাজি শুরু করে
এবং যে র্যাগিং হইতো, আজকে মানুষ তার ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পাঠাইয়া যাতে চিন্তা করতে না হয় যে তাকে কেউ টর্চার করবে, সে গরিব হোক সে ধনী হোক। তাই আমি ছাত্র রাজনীতি, ইউনিভার্সিটিতে কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আমি অনুরোধ করতেছি। জনগণ রাস্তায় নামুন এবং সেভাবে আপনারা দাবি করুন, কারণ এই ছাত্র রাজনীতি করে আপনার সন্তানের কোনো উপকৃত হবে না। এই নোংরা দূষিত রাজনীতিবিদদের তাদেরই শুধুমাত্র উপকৃত হবে, আর কিছু ছাত্র নেতা তৈরি হবে, এরা পড়ালেখা না করে শুধুমাত্র চাঁদাবাজি করে কোটি কোটি টাকা কামাইয়া ওরা হয়তো লন্ডন, কানাডা ওই জায়গায় পাড়িয়ে দিবে, কিন্তু আপনার ছেলের শিক্ষা ব্যবস্থাকে তারা দুর্বল করে দিয়ে যাচ্ছে। এতে জনগণ কোনো উপকৃত হবে না, দেশেরও কোনো উপকৃত হবে না। তাই আমি বলবো আপনারা আমার ভিডিওগুলি শুনে একটা পুস্তক আকারে প্রকাশ করবেন। আমি এনসিপি নেতাদেরকে সেই ক্ষমতা দিচ্ছি, অথবা এনসিপি নেতারা যদি এগুলি না করে নতুন একটা পার্টি তৈরি করা হোক এবং আমার কথা অনুযায়ী সেভাবে নতুন পার্টি পরিচালিত করা হোক এবং পার্টি জনগণের পার্টি হিসাবে জনগণের কাছে সেটা উপস্থাপন করা হোক। আল্লাহ হাফেজ। আমি যেগুলা লিখেছি সেগুলা আবার যাতে মানুষ পড়তে পারে সেটার ব্যবস্থা করতেছি। দেখি, রাইট, দেখি, এই তো এক পাতা, দেখি দুই পাতা, এটাকে আপনারা পড়তে পারবেন। তিন পাতা, এই তো 3 পাতা। এটা ট্যাপ করে তারপরে আস্তে আস্তে পড়বেন। 4 পাতা, এই তো 4 পাতা। পাঁচ পাতা, ছয় পাতা, সাত পাতা, 7 পাতা। এইভাবে ট্যাপ করে আপনারা আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করবেন, যদিও পুরা পরিষ্কারভাবে লেখা হয়নি সমস্ত কিছু। ওকে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।